বিশাল বিস্তৃত প্রান্তর, আর পিছে হচ্ছে পাহাড়। কিছু রাস্তা ম্যাপ দেখে চেনা যায় না, কিছু রাস্তা চিনতে হয় পায়ের ছাপে, বাতাসের শব্দে। আমরা যখন চেনা শহরের কোলাহল পেছনে ফেলে সীমান্তের এই মেঠো পথটায় পা রাখলাম, তখনও জানতাম না প্রকৃতি আমাদের জন্য কি বিস্ময় জমিয়ে রেখেছে। বর্তমানে সবচেয়ে হাইপে থাকা হাইকিং রুট হচ্ছে সিলেট বর্ডার। আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে বিছানাকান্দি এবং সেখান থেকে হাইকিং শুরু করে জাফলং পর্যন্ত। জাফলং এর খুব কাছেই চলে আসছি। পুরো হাইকিং জুড়ে কি কি এক্সপ্লোর করব এবং কত টাকা খরচ হচ্ছে সব কিছুর ডিটেলস দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। শুরুটা হয়েছিল কমলাপুর রেল স্টেশনের ব্যস্ততার মধ্য দিয়ে। রাত 10টার উপবন এক্সপ্রেস টাইম ডিলে করে ছাড়লো 11:30টায়। ট্রেনে ভাড়া পড়েছিল জনপ্রতি 450 টাকা করে, সাথে বন্ধু জুবায়ের। বাকি 4 জন ফ্রেন্ড উঠবে বিমানবন্দর রেল স্টেশন থেকে। নাগরিক কোলাহলকে পিছনে ফেলে উপবন এক্সপ্রেস ছুটে চলেছে আপন গতিতে। তখনই গতিতে খরা পড়ল, বুঝলাম ভৈরব বাজার স্টেশন পৌঁছে গেছি। আবহাওয়া যেন প্রস্তুত আমাদেরকে স্বাগত জানানোর জন্য। ঝুম বৃষ্টি, একই সাথে বজ্রপাত, কম্বিনেশনটা আমাদের মতো ভ্রমণবিলাসী মানুষের জন্য যথেষ্ট। বৃষ্টিবিলাস করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। চোখ খুলতেই সামনে ভেসে এলো মৌলভীবাজারের সেই চেনা চরিত রূপ। উঁচু উঁচু টিলায় চা বাগানগুলো উকি দিচ্ছে, আর তারই মাঝখান দিয়ে চলছে উপবন এক্সপ্রেস। এই সৌন্দর্য নিজ চোখে উপভোগ না করলে বুঝবেন না। প্রায় 2 ঘন্টা টাইম ডিলে করে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছালাম সকাল 7:01। এখন কাজ একটাই, সিএনজি ভাড়া করে প্রথমে চলে যাব আম্বরখানা এবং সেখান থেকে আবার সিএনজি ভাড়া করে চলে যাব ফিরাবাজার। সিএনজি ভাড়া পড়েছিল সর্বমোট 1000 টাকা। এটা হচ্ছে গোয়াইনঘাটের ফিরাবাজার বলে স্থানীয় ল্যাঙ্গুয়েজে। আম্বরখানা থেকে সিএনজি রিজার্ভ করে আমরা ফিরাবাজার আসছি, আর এটা হচ্ছে ঘাট। এখান থেকে বেসিক্যালি নৌকা মুলামুলি কইরা মোটামুটি দরদাম কইরা আমরা যাচ্ছি হচ্ছে বিছনাকান্দি যেয়ে দেখা হচ্ছে। ফিরাবাজার থেকে নৌকা রিজার্ভ করে পিয়াইন নদীর বুক দিয়ে এখন আমাদের গন্তব্য বিছানাকান্দি। অনেক দরদাম করার পর নৌকাটি 2100 টাকায় রিজার্ভ করতে পেরেছিলাম। সামনেই মেঘালয়ের পাহাড়গুলো হাতছানি দিচ্ছে। পিয়াইন নদীর দুপাশে সবুজ প্রান্তর আর সামনেই সুউচ্চ পাহাড়। এমনটাই আশা করেছিলাম আমরা। ঘড়ির কাঁটায় প্রায় 10টা। বিছানাকান্দি পৌঁছে সকালে নাস্তা সেরে ফেললাম ডিম, খিচুড়ি আর ছোলা দিয়ে। আর আজকের ওয়েদারটা অস্থির। পুরো বিছানাকান্দি আজকে পর্যটক শূন্য। মনে হচ্ছিল সম্পূর্ণ জায়গাটি যেন আমাদেরই। বিছনাকান্দি কাইন্ড অফ সাদা পাথর জাফলং বিছনাকান্দি সবগুলো কেন জানি আমার কাছে একরকমই মনে হয়। তবে আজকে পর্যটক শূন্য বিছনাকান্দি দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, সিরিয়াসলি। পর্যটক বলতে ওই যে আমার 5টা বন্ধু নাচতেছে এখানে, আর আমি দা ব্লগার গাই, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো জিনিসটাকে। বিছানাকান্দিতে সময় পার করে এখন আমাদের মূল যাত্রাটি শুরু হবার পালা। মেঘালয়ের বর্ডারের পাশ দিয়ে হেঁটে চলছি জাফলং এর উদ্দেশ্যে। এই বিছনাকান্দি থেকে আমরা হাইকিং শুরু করব ওই পাহাড়গুলোর সাইড দিয়ে যাইতে জাফলং 0 পয়েন্ট পর্যন্ত যাব। জায়গাটা খুবই পিছলা, একটু সাবধানে যেতে হবে, মরলে আমি আগে মরি। বাকিগুলো জামাতের সাথে পিছে আসতেছে। উপর থেকে নেমে আসা পাহাড়গুলো যেন আকাশের সাথে মিতালি করে। পায়ের নিচে পাথরের বুকে আছড়ে পড়া ঠান্ডা পানির স্পর্শ, আর চোখের সামনে দিগন্ত বিস্তৃত মেঘের রাজ্য। মনে হচ্ছিল সীমান্ত শুধু দুটো দেশকে আলাদা করেনি, বরং আমাদের এক টুকরো স্বর্গের কাছাকাছি এনে দাঁড় করিয়ে দিয়েছে। 20 মিনিটের হাইকিং এ আমরা কুলুমছড়া চলে আসছি। আসলে এটা একটা ঝিরি, ওই উপরে ঝর্ণা থেকে পানি আসতেছে, আর আনফরচুনেটলি এই ঝিরিটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে, যার কারণে আমরা চাইলেও এখন যাইতে পারবো না।
তো আমাদের এইখান থেকেই ব্যাক করতে হবে। খুব বেশি পানি না থাকার কারণে বেশি সময় অতিবাহিত না করেই আবার হাইকিং শুরু করলাম। উদ্দেশ্য পান্থুমাই জলপ্রপাত। কুলুমছড়া থেকে আমরা এখন পান্থুমাইয়ের রাস্তায়, এই বর্ডারের সাইড দিয়েই। পুরো রাস্তাটি সবুজ প্রান্তর, ঝিরি, ঝর্ণা আর সুউচ্চ পাহাড়ের সৌন্দর্যে মোড়ানো, তাই তথাকথিত ট্যুরিস্ট ডেস্টিনেশনের নেশা একদমই মাথায় নেই। শেষ কবে 5 টাকার বিনিময়ে নদী পার হয়েছি মনে পড়ছে না। চিন্তা করা যায় এই যুগেও 5 টাকা দিয়ে নদী পার হওয়া যায়। নদী পার করে হেঁটে চলেছি পান্থুমাই জলপ্রপাতের দিকে। গন্তব্যের চেয়ে যেন রাস্তাটি বেশি মনোমুগ্ধকর। ফাইনালি হাঁটতে হাঁটতে পান্থুমায় চলে আসছি। সামনে পান্থুমাই জলপ্রপাত, দেখি জিনিসটা দেখতে কেমন। প্রায় 3 ঘন্টার হাইকিং শেষে আমরা এখন পান্থুমাই জলপ্রপাতে। আফসোস, যদি একটু কাছে যাওয়া যেত। সো দিস ইজ দ্য ম্যাসিভ পান্থুমাই। দূরের ওই যে জলপ্রপাত, যদিও এটা খুবই ম্যাসিভ লেভেলের আর অনেক বড় একটা জলপ্রপাত। ইভেন আমি যতগুলো জলপ্রপাত দেখছি তার মধ্যে সবচেয়ে বড় ওয়াটারফল এটাই। বাট আনফর্চুনেটলি ওইখানে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ। আমরা জাস্ট দেখতে পারবো, বাট ওইখানে যাইতে পারবো না বা গোসল করতে পারবো না। বাট ওইটার পানিতে গোসল করতে পারবো। সো ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি আমরা পান্থুমাই ঝর্ণার পানিতেই পা ভিজাচ্ছি। জলপ্রপাতটি ভারতীয় সীমানার মধ্য থেকেই তার সৌন্দর্য জাহির করে যাচ্ছে। দূর থেকেই দুধের স্বাদ খুলে মেটানোর মতো অবস্থা। পান্থুমাই জলপ্রপাতের পানিতে পা ভিজিয়ে এখন গন্তব্য জাফলংয়ের সুন্দরী মায়াবী ঝর্ণা। রোহিঙ্গা গুলারে এখন हम रोहिंगा नहीं है। পথিমধ্যে সৌন্দর্য যেন আরেক ধাপ বৃদ্ধি পেল। মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো আরো কাছ থেকে হাতছানি দিচ্ছে। এদিকে সবুজ প্রান্তর এবং সদ্য পাতা গজানো গাছগুলো, সব মিলিয়ে স্বর্গীয় পরিবেশে পরিণত হয়েছে এই রুটটা। জাফলং এর খুব কাছেই চলে আসছি। এই প্রান্তর পার হইলে একটা বাজার, সামনে নদী, নদীটা পার হইলে দেন সিএনজি নিয়ে জাফলং যাব, কারণ নৌকা নিয়ে আমরা পার হতে যাচ্ছি না। জাফলং এর খুব কাছাকাছি চলে এসেছে। ঘড়িতে সময় তখন প্রায় 2:30। সামনে নদী পার হইতেই হবে। ওই যে সামনে হচ্ছে জাফলং ডাউকি শহর, পার হয়ে আমরা হচ্ছে সিএনজি নিয়ে জাফলং 0 পয়েন্টে যাব। নেক্সট টাইম আসবেন? অবশ্যই হবে। ইমেল নেক্সট টাইম। হ্যাঁ বলো। আমি এক পায়ে দাঁড়ানো, আমি ট্রেকিং হোক বা হাইকিং হোক, আমি সব জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। আমার কোনো এনার্জি শেষ হচ্ছে না। হাইকিং শেষ করে কেমন লাগলো পুরো হাইকিংটা? অ্যাকচুয়ালি সবটুকু শেষ করার পরে যখন যেটার অপেক্ষায় আমরা এত দূর পর্যন্ত হাইকিং করে আসলাম, সেটা যখন দেখবো আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নদী পার হয়ে বাজার থেকে 200 টাকা দিয়ে অটো রিজার্ভ করে চললাম খাসিয়াপল্লী হয়ে মায়াবী ঝর্ণার পথে। বর্তমানে খাসিয়াদের জমিদার বাড়িতে আছি। এটা হচ্ছে খাসিয়াপল্লী, জাফলং এর সাইডে খাসিয়াপল্লীর ভিতরে আছে। পরপর 3টা জমিদার বাড়ি পড়বে। আপনারা যারা মায়াবী ঝর্ণায় যাবেন তারা এই জমিদার বাড়িগুলো দেখতে পারবেন। মায়াবী ঝর্ণায় পৌঁছে 100 টাকা দিয়ে লকার ঠিক করে এবার ঝর্ণা বিলাসের পালা। মায়াবীর স্বচ্ছ আর ঠান্ডা পানি পুরো হাইকিংয়ের ক্লান্তি দূর করে দিল। মায়াবী ঝর্ণায় গোসল করে লাঞ্চ করতে করতে সময় প্রায় 5টা। আমরা আসলে কেন ঘর ছেড়ে বের হই? হয়তো বর্ডারের ওপারে আটকে থাকা মেঘগুলোকে ছুঁতে, কিংবা নিজের ভেতরের একঘেয়েমিটাকে হারিয়ে ফেলতে। সীমান্তের এই হাইকিং শেষ হলো, কিন্তু ভেতরের যে ট্রাভেলার, সে বোধ হয় এই পাহাড়গুলোর বুকেই কোথাও রয়ে গেল। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্পে।